Hello and welcome to another class of administrative law. Today we are going to discuss about the sources of administrative law and access to justice. So our topics of discussion are sources of administrative law in Bangladesh, যেখানে আমরা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ল কোন কোন সোর্স থেকে পাওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, and then easy access to justice and speedy disposal of cases. তো অ্যাক্সেস টু জাস্টিস নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা সহজে জাস্টিস পেতে পারি, অ্যান্ড স্পিডি ডিসপোজাল অফ কেসেস, যে কেসগুলোকে কীভাবে তাড়াতাড়ি করে ডিসপোজ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দেন উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ ট্রাইব্যুনালস। ট্রাইব্যুনাল হচ্ছে এক বিশেষ ধরনের কোর্ট, তো এই বিশেষ ধরনের কোর্ট নিয়ে আমরা আলোচনা করব এবং এই কোর্টের অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কী কী সে বিষয়ে আমরা আলোচনা করব। Sources of administrative law in Bangladesh. Sources are those places where a thing can be found. Source মানে হচ্ছে কোনো একটা উৎপত্তি স্থল। In Bangladesh, administrative law can be found in these sources. বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা প্রশাসনিক আইনের কিছু উৎপত্তি স্থল আছে, সেগুলো কি? নাম্বার 1, বাংলাদেশ কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধান আমরা জানি যে ইট ইজ দ্য মাদার ল অফ দ্য কান্ট্রি। সব আইনের থেকে সর্বোচ্চ মর্যাদায় আছে হচ্ছে বাংলাদেশের সংবিধান, এবং বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 133 to 141 অফ পার্ট 9 দ্য সার্ভিসেস অফ বাংলাদেশ ডিল উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এই পার্ট 9 সম্পূর্ণটাই হচ্ছে ডেডিকেটেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইটসেলফ। সো এখানে আমরা আর্টিকেল 133 থেকে 141 পর্যন্ত যদি দেখি, সেখানে আমরা দেখব যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে আইনগুলো রয়েছে, রুলস রেগুলেশনস কীভাবে হবে, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সংবিধানের এখানে আলোচনা করা হয়েছে। Then comes acts. These are specific acts passed by the parliament that are parts of administrative law. Acts মানে তো আমরা জানি যে পার্লামেন্ট যেটা পাশ করে থাকে তাদের অধিবেশনে, তো সেই আইনগুলো থেকে কিছু কিছু আইন আছে যেগুলো স্পেসিফিকলি অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে কাজ করে থাকে। ফর এক্সাম্পল, দ্য পাবলিক সার্ভেন্টস রিটায়ারমেন্ট অ্যাক্ট 1974। 1974 সালে পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছিল অন্যান্য আইনের পাশাপাশি। সেই আইনটির নাম হচ্ছে দ্য পাবলিক সার্ভেন্টস রিটায়ারমেন্ট অ্যাক্ট, এবং এই আইনটি সুনির্দিষ্টভাবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের রিটায়ারমেন্ট সংক্রান্ত রুলস রেগুলেশন নিয়েই কিন্তু আলোচনা করে থাকে। Then comes ordinances. Just like acts, some ordinances were passed for administrative purposes. Ordinance হচ্ছে কোনো সিচুয়েশনে, কোনো একটা জরুরি অবস্থায় যদি পার্লামেন্ট না বসে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তার নির্দিষ্ট ক্ষমতা বলে অর্ডিন্যান্স পাশ করতে পারে। আমরা জানি বাংলাদেশের সংবিধানে কিন্তু অর্ডিন্যান্স পাশ করার নিয়মকানুনগুলো বর্ণনা করা আছে। তো এরকম হয়েছে বাংলাদেশের সামরিক শাসনের সময়ও কিন্তু অর্ডিন্যান্স পাশ করা হয়েছে। তো সে নামগুলো রয়ে গেছে, পরবর্তীতে সেগুলো কিন্তু পার্লামেন্টের মাধ্যমে স্বীকৃত করে নেওয়া হয়েছে, কিন্তু নামগুলো ঐতিহাসিকভাবে অর্ডিন্যান্স হিসেবেই রয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, দ্য পাবলিক সার্ভেন্টস ডিসমিসাল অন কনভিকশন অর্ডিন্যান্স 1985। 1985 সালে কিন্তু একটি আইন অর্ডিন্যান্স বা প্রেসিডেন্টের ক্ষমতা বলে পাশ করা হয়েছিল, যার নাম হচ্ছে পাবলিক সার্ভেন্টস ডিসমিসাল অন কনভিকশন। এই সরকারি কর্মকর্তারা কোন কোন ক্ষেত্রে কনভিক্টেড হলে, কোনো অপরাধের জন্য যদি দোষী সাব্যস্ত হয়, তখন তাকে কীভাবে ডিসমিস করা হবে, এই বিষয় নিয়ে কিন্তু একটি আইন প্রণয়ন করা হয়েছিল। Rules are parts of acts that generally are procedural in nature. Rules হচ্ছে একটাই অংশ, একটার পরে আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনস থাকে। তো এই রুলসগুলো হচ্ছে একটারই অংশ, একটার পরে থাকে, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি প্রসিজারাল ইন নেচার। সাধারণত সেগুলো প্রসিজারাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, যে কোনো একটা ফিজ কত হবে, জরিমানা হলে জরিমানার হার কত হবে, কিংবা জরিমানাটা কীভাবে আদায় করা হবে, এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো সাধারণত রুলস ডিল করে থাকে। Rules have same power like acts and ordinances. For example, the Public Servants Retirement Rules 1975. Retirement Act হয়েছে 1974 সালে, আর এই রিটায়ারমেন্ট সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলো একটার পরপরই 1975 সালে পাশ করা হয়েছিল। And then regulations are specific to a specialized organization. কোনো একটি নির্দিষ্ট অর্গানাইজেশনকে স্পেসিফিক করে যখন কোনো একটা রুলস প্রমালগেট করা হয়, সেগুলোকে আমরা সাধারণত বলি রেগুলেশন। রুলস হচ্ছে ইন জেনারেল, এটা সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, বাট রেগুলেশন হচ্ছে
স্পেসিফিকলি একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের জন্য যখন রুল করা হয় সেটাকে আমরা রেগুলেশন বলি। ফর এক্সাম্পল, সোনালী ব্যাংক এমপ্লয়িজ সার্ভিসেস রেগুলেশন 1981, এই 1981 সালের আইনটি কিন্তু শুধুমাত্র সোনালী ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্যই প্রযোজ্য, অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নয়। বাইলজ, দিজ আর স্মল রুলস প্রমালগেটেড ফর এ স্মলার অথরিটি। বাইলজ হচ্ছে কোনো একটা ছোট গভর্নমেন্টাল অথরিটি, কোনো একটা নির্দিষ্ট এরিয়া, কোনো একটা জোনের গভর্নমেন্টাল অথরিটির জন্য কিছু ছোটোখাটো আইন তৈরি করা হয়, সেই ছোটো আইনগুলোকে বেসিক্যালি বাইলজ বলা হয়। ফর এক্সাম্পল, দ্য পৌরসভা ওয়াটার সাপ্লাই মডেল বাইলজ 1999, 1999 সালে একটা পৌরসভার পানি সাপ্লাইয়ের জন্য একটা নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছিল। তো সেটা অ্যাক্টের মর্যাদা পায়নি, কারণ সেটা স্পেসিফিকলি অ্যাক্ট বলা যায় না, এটা সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। সো এগুলোকে বলা হয় বাইল, এবং এ ধরনের অনেক বাইল কিন্তু আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের অংশ। দেন কামস অর্ডার্স, proclaimed by the president, orders to make parts of administrative law. প্রেসিডেন্ট কিন্তু অর্ডারও পাশ করতে পারেন। অর্ডার পাশ করার ক্ষেত্রে প্রেসিডেন্টের কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তবে সে অর্ডারটা পার্লামেন্ট যখন সেশনে আছে সেই সেশনে থাকা অবস্থাতেই করতে হবে, আনলাইক অর্ডিন্যান্সেস। সো ফর এক্সাম্পল, দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, 1972 সালে আমরা দেখেছি যে অনেক অর্ডার কিন্তু পাশ করা হয়েছিল। বাংলাদেশের সরকারের তখন ছিল একদম প্রথম অবস্থা। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরপরই কিন্তু 1972 সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসে, তারা কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা বলে অনেক নতুন নতুন আইন প্রণয়ন করেছে, এবং অনেক ক্ষেত্রে সেই আইনগুলো এখনও বিভিন্ন সংশোধনের মাধ্যমে রয়ে গেছে, সেই নামটা কিন্তু এখনও আছে। সো সেক্ষেত্রে আমরা দেখছি যে দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 একই রকম অপরিবর্তিত নামে আছে। Case laws. Many decisions made by the Supreme Court of Bangladesh are applicable and important to learn about administrative law. বাংলাদেশে আমরা জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছে একমাত্র অথরিটি, সরকারি অথরিটি, যারা কিনা কোনো একটা আইনের ব্যাখ্যা প্রদান করতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট যে রায়গুলো প্রদান করে সেই রায়গুলো কিন্তু আইনের মর্যাদা পায় যদি সেগুলো আইনের ব্যাখ্যা প্রদান করে, ব্যাখ্যামূলক যদি কোনো রায় হয়, সেই অংশটুকু কিন্তু আইনের মতোই লোয়ার কোর্টের উপর অ্যাপ্লিকেবল হবে। সো ফর এক্সাম্পল, দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভার্সেস মাজদার হোসেন কেস, 2000 সালে সেই মাজদার হোসেন কেসটা কিন্তু করা হয়েছিল। তো এই মাজদার হোসেন কেসের যে রায়টা ছিল সেই রায়টাও কিন্তু সেভাবেই কেস লজের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ইজি অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড স্পিডি ডিসপোজাল অফ কেসেস, যে অ্যাক্সেস টু জাস্টিস আমরা কীভাবে সহজে পেতে পারি এবং কেসগুলোকে কত তাড়াতাড়ি আমরা ডিসপোজ করতে পারি। Access to justice is crucial for ensuring speedy remedy to the people who are victim of administrative injustice. অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন কাজের ফলে কিন্তু অনেক সময় দেখা যায় কি সরকারি কর্মকর্তারা তাদের নিজেদের ইচ্ছামতো কাজ করে থাকে, অনেক সময় তারা দায়িত্ব অবহেলা করে, কিংবা অনেক সময় তারা ঘুষের মতো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে কোনো না কোনো সাধারণ ব্যক্তি কিন্তু তার ফলে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্তটা যে তারা হচ্ছে তার ফলে নিশ্চয়ই তাদের ন্যায় বিচার পেতে হবে। এই ন্যায় বিচার পাওয়ার জন্য কি দরকার? অ্যাক্সেস টু জাস্টিস প্রয়োজন। রেগুলার কোর্ট প্রসিডিং ইজ কস্টলি, কনফিউজিং অ্যান্ড টাইম কনজিউমিং। আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে আইন ব্যবস্থাটা এরকম এবং কোর্ট ব্যবস্থাটা এরকম, যেখানে কিন্তু কোনো একটি মামলা, বিশেষ করে সিভিল মামলা যদি কোনো ক্ষেত্রে ফাইল করা হয়, সেটার সমাধান পেতে 10, 12, 20 অনেক বছর লেগে যায়। সেক্ষেত্রে অনেক খরচের ব্যাপার, এবং সাধারণত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো এতটাই জটিল থাকে যেটা সাধারণ মানুষ কিন্তু খুব সহজে বুঝতে পারে না। Many people do not have the means nor they have the time to seek remedy from administrative oppression. Administration যদি কোনো রকম অপ্রেসিভ কাজ করে থাকে, কোনো ধরনের অন্যায় করেও থাকে, তখন কিন্তু মানুষের হাতের কাছে খুব সহজ কোনো সমাধান নেই। যে সমাধান আছে সেটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সময় সাপেক্ষ এবং অত্যন্ত বাধা বিপত্তি সম্পন্ন। Tribunals are special courts to deal with specific types of issues in a speedy and efficient manner. তো এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী দরকার? ট্রাইব্যুনালস দরকার। ট্রাইব্যুনাল কি? স্পেশাল কোর্ট, যারা কিনা স্পেসিফিকলি কোনো একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে, নির্দিষ্ট একটা প্রবলেম নিয়ে কাজ করে থাকে। ফর এক্সাম্পল, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা যদি অন্যায় হয়, সেই অন্যায়ের প্রতিকার পাওয়ার জন্য যদি একটা নির্দিষ্ট ট্রাইব্যুনাল গঠন করা হয়, তাহলে কি হবে? সেটা শুধুমাত্র সে ধরনের কেসগুলোই এই ট্রাইব্যুনালটা দেখবে, এবং সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি কিন্তু জাস্টিস এনশিওর করা সম্ভব হবে। ট্রাইব্যুনালস আর বাই নেচার ইনফর্মাল। ট্রাইব্যুনাল হচ্ছে কি? বাই নেচার, তার নেচারের মধ্যেই এটা হচ্ছে কিছুটা ইনফর্মাল বেসিসে। সুতরাং ফর্মালিটিস, বিভিন্ন রকম রুলস রেগুলেশনস, রেড টেপ, যা কিনা কোনো একটা কাজকে বাধাগ্রস্ত করে বেশি, সেই ধরনের প্রবলেমগুলো কিন্তু ট্রাইব্যুনালে থাকে না।
However, their decisions are not less important. So ইনফর্মাল হলো তাদের ডিসিশনগুলো কিন্তু কোনো রকম কম গুরুত্বপূর্ণ না, তাদের ডিসিশনও কোর্টের মতোই সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1918 আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট ট্রাইব্যুনাল রয়েছে, যাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এবং তার জন্য একটা নির্দিষ্ট আইন 1980 সালে কিন্তু প্রমালগেটেড হয়েছিল পার্লামেন্টের মাধ্যমে, যার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট। An administrative tribunal settles the application made by any person in service of the republic. তার মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে পার্টি কে হতে পারবে, মানে কে একটি অভিযোগ দায়ের করতে পারবে, যে ব্যক্তি কিনা সরকারি কর্মকর্তা বা কর্মচারী, অর এনি স্ট্যাচুটরি পাবলিক অথরিটি, এমনকি কোনো একটা স্ট্যাচুটরি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি অথরিটি বা অফিসও কিন্তু কী করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একটি মামলা নিয়ে আসতে পারবে। In respect of the terms and condition of his service, including pension rights, or in respect of any action taken in relation to him as a person in the service of the Republic or of any statutory public authority. তার মানে হচ্ছে বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে ডিল করে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যকার নিজস্ব যেই ইস্যুসগুলো, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যদি কোনো প্রবলেম হয়, যেমন হচ্ছে একজন সরকারি অফিসার বড় কর্মকর্তার সাথে তার সাবঅর্ডিনেটের যদি কোনো ইস্যু অ্যারাইজ করে, কোনো ধরনের ডিসপিউট হয়, চাকরি সংক্রান্ত, বেতন সংক্রান্ত হোক, কিংবা চাকরির কার্যাবলী সংক্রান্ত হোক, কিংবা পেনশন সংক্রান্ত হোক, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু মামলা দায়ের বা অভিযোগ দায়ের করতে পারবে। Now let's talk about advantages of tribunals. ট্রাইব্যুনালের সুবিধাগুলো কী? Number 1 is the speedy resolution of disputes of special nature. হচ্ছে স্পেশাল নেচারের বা নির্দিষ্ট রকমের যখন ডিসপিউট কোনো একটা কোর্টের কাছে আসে, তখন কোর্ট কিন্তু কী হয়, অলরেডি এফিশিয়েন্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের কেস যদি একটা কোর্টকে রায় প্রদান করতে হয়, তাহলে কিন্তু কোর্টের অনেক সময় দিতে হবে, বাট একই টাইপের যখন আসতে থাকে তখন কিন্তু কোর্টও সেক্ষেত্রে অনেক এফিশিয়েন্ট হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। দেন অ্যাভেলেবিলিটি অফ এক্সপার্ট নলেজ তো অবশ্যই হবে, যেহেতু একটা নির্দিষ্ট সেক্টরে ওই কোর্ট কাজ করছে, সেহেতু সেক্ষেত্রে সেই কোর্ট বা ট্রাইব্যুনালে একটা এক্সপার্ট নলেজ আসে, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ওই বিষয়ে পড়াশোনা করেছে তাদেরকে সেই ক্ষেত্রে সেই কোর্টে বা ট্রাইব্যুনালে জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুতরাং এক্সপার্ট নলেজটাও কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে। দেন ইনফর্মালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ট্রাইব্যুনাল সাধারণত ইন জেনারেল ইনফর্মাল হয়ে থাকে, কিছুটা ইনফর্মাল নেচার, সাধারণত একদম স্পেসিফিক স্ট্রিক্ট যেই সিভিল প্রসিজার কোড আছে, ক্রিমিনাল প্রসিজার কোড আছে, সেগুলো তাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করতে হয় না। এভিডেন্সের কিছু রুলসও আছে যেগুলো তাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করতে হয় না, যেটা কিন্তু কনভেনশনাল কোর্টকে করতে হয়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে আর ফ্লেক্সিবল। তাদের অ্যাপ্রোচটা কিন্তু অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবল হতে পারে, যেটা পার্টির জন্য সুবিধা হবে, জাস্টিস এনশিওরের জন্য সুবিধা হবে। তারা শুধুমাত্র আইনের দিকে না তাকিয়ে তারা পার্টির সুবিধাগুলোর দিকে তাকেও কিন্তু রায় প্রদান করতে পারে। অ্যান্ড দেন চিপ অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল। সেই কোর্টগুলো বেসিকলি প্রসিডিংটা অনেক সহজ হয়, অনেক কম খরচের মধ্যে করা যায় এবং যে কোনো ব্যক্তি সেখানে যেতে পারে। অ্যান্ড প্রম্পট এনফোর্সমেন্ট অফ ডিসিশন, সেই ডিসিশনটাও কিন্তু অনেক তাড়াতাড়ি সেক্ষেত্রে পাওয়া যায়। সো we can see that tribunals are very advantageous for us. So this is the end of the lecture. I hope you have understood the lecture contents, and if you find any problem regarding understanding the contents, you can email me, or you can ask the question in the weekly discussion forum, the general discussion forum, and I will answer accordingly. And I recommend you to study the books, the pages that I have given you in the recommended reading section. Please go through the reading and then come here and then go through it again. Thank you.